নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাব কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প অভাগীর স্বর্গ। আজ শেষ পর্ব। পরদিন রসিক দুলে সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল, তখন অভাগীর আর বড় জ্ঞান নাই। মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে, চোখে দৃষ্টি এ সংসারের কাজ সারিয়া কোথায় কোন অজানা দেশে চলিয়া গিয়াছে। কাঙালি কাঁদিয়া কহিল, মা গো, বাবা এসেছে, পায়ের ধুলো নেবে যে। মা হয়তো বুঝিল, হয়তো বুঝিল না, হয়তোবা তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল। এই মৃত্যুপথযাত্রী তাহার অবশ বাহুখানি শয্যার বাহিরে বাড়াইয়া হাত পাতিল। রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল। পৃথিবীতে তাহারও পায়ের ধুলোর প্রয়োজন আছে, ইহাও কেহ নাকি চাহিতে পারে। তাহা তাহার কল্পনার অতীত। বিন্দির পিসি দাঁড়াইয়াছিল, সে কহিল, দাও বাবা, দাও একটু পায়ের ধুলো। রসিক অগ্রসর হইয়া আসিল। জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই, অসন বসন দেয় নাই, কোনো খোঁজ খবর করে নাই, মরণকালে তাহাকে সে শুধু একটু পায়ের ধুলা দিতে গিয়া কাঁদিয়া ফেলিল। রাখালের মা বলিল, এমন সতীলক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো কেন? এইবার ওর একটু গতি করে দাও বাবা। ক্যাংলার হাতের আগুনের লোভে ও যেন প্রাণটা দিলে। অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসিয়া কি ভাবিলেন জানি না, কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়া এ কথা যেন তীরের মতো বেঁধিল। সেদিন দিনের বেলাটা কাটিল, প্রথম রাত্রিটাও কাটিল, কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা আর অপেক্ষা করিতে পারিল না। কি জানি এত ছোট জাতের জন্যেও স্বর্গে রথের ব্যবস্থা আছে কিনা, কিংবা অন্ধকারে পায়ে হাঁটিয়াই তাহাদের রওনা হইতে হয়। কিন্তু এটা বুঝা গেল, রাত্রি শেষ না হইতেই এ দুনিয়া সে ত্যাগ করিয়া গিয়াছে। কুটির প্রাঙ্গণে একটা বেলগাছ, একটা কুড়ুল চাহিয়া আনিয়া রসিক তাহাতে ঘা দিয়াছে কি দেয় নাই। জমিদারের দারোয়ান কোথা হইতে ছুটিয়া আসিয়া তাহার গালে সশব্দে একটা চর কষাইয়া দিল। কুড়ুল কাড়িয়া লইয়া কহিল, শালা, এ কি তোদের বাপের গাছ আছে যে কাটতে লেগেছিস? রসিক গালে হাত বুলাইতে লাগিল। কাঙালি কাঁদো কাঁদো হইয়া বলিল, বাহ, এ যে আমাদের মায়ের হাতে পোঁতা গাছ। দারোয়ানজি, বাবাকে খামোকা তুমি মারলে কেন? হিন্দুস্থানি দারোয়ান তাহাকেও একটা অশ্রাব্য গালি দিয়া মারিতে গেল, কিন্তু সে নাকি তাহার জননীর মৃতদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল, তাই অশৌচের ভয়ে তাহার গায়ে হাত দিল না। হাঁকাহাঁকিতে একটা ভিড় জমিয়া উঠিল। কেহই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটিতে যাওয়াটা ভালো হয় নাই। তাহারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়িতে লাগিল। তিনি অনুগ্রহ করিয়া যেন একটা হুকুম দেন, কারণ অসুখের সময় যে কেহ দেখিতে আসিয়াছে। কাঙালির মা তাহারই হাতে ধরিয়া তাহার শেষ অভিলাষ ব্যক্ত করিয়া গিয়াছে। দারোয়ান ভুলিবার পাত্র নহে। সে হাত মুখ নাড়াইয়া জানাইল, এ সকল চালাকি তাহার কাছে খাটিবে না। জমিদার স্থানীয় লোক নহেন। গ্রামে তাহার একটা কাছারি আছে, গোমস্তা অধর রায় তাহার কর্তা। লোকগুলা যখন হিন্দুস্থানিটার কাছে ব্যর্থ অনুনয় বিনয় করিতে লাগিল, কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া একেবারে কাছারি বাড়িতে আসিয়া উপস্থিত হইল। সে লোকের মুখে মুখে শুনিয়াছিল পিয়াদারা ঘুষ লয়,
তাহার নিশ্চয় বিশ্বাস হইল অত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করিতে পারে তো ইহার প্রতিবিধান না হইয়াই পারে না। হায় রে অনভিজ্ঞ! বাংলাদেশের জমিদার ও তাহার কর্মচারীকে সে চিনিত না। সদ্য মাতৃহীন বালক শোকে ও উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে উঠিয়া আসিয়াছিল। অধর রায় সেইমাত্র সান্ধানিক ও যৎসামান্য জল যোগান্তে বাহিরে আসিয়াছিলেন। বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া কহিলেন, কে রে? আমি কাঙালি, দারোয়ানজি আমার বাবাকে মেরেছে। বেশ করেছে, খাজনা দেয়নি বুঝি? কাঙালি কহিল, না বাবু মশাই, বাবা গাছ কাটতেছিল, আমার মা মরেছে। বলিতে বলিতে সে কান্না আর চাপিতে পারিল না। সকালবেলা এই কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন। ছোড়াটা মরা ছুঁইয়া আসিয়াছে, কি জানি এখানকার কিছু ছুঁইয়া ফেলিল নাকি। ধমক দিয়া বলিলেন, মা মরেছে তো যা নিচে নেবে যা। ওরে কে আছিস রে, এখানে একটু গোবর জল ছড়িয়ে দে। কি জাতের ছেলে তুই? কাঙালি সভয়ে প্রাঙ্গণে নামিয়া দাঁড়াইয়া কহিল, আমরা দুলে। অধর কহিলেন, দুলে? দুলের মরার কাঠ কি হবে শুনি? কাঙালি বলিল, মা যে আমাকে আগুন দিতে বলে গেছে। তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই, মা যে সবাইকে বলে গেছে, সকলে শুনেছে যে। মায়ের কথা বলিতে গিয়া তাহার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ হইয়া কণ্ঠ যেন তাহার কান্নায় ফাটিয়া পড়িতে চাহিল। অধর কহিলেন, মাকে পোড়াবি তো গাছের দাম 5টা টাকা আনগে, পারবি? কাঙালি জানিত তাহা অসম্ভব। তাহার উত্তরীয় কিনিবার মূল্যস্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাঁসিটি বিন্দির পিসি একটি টাকায় বাঁধা দিতে গিয়াছে, সে চোখে দেখিয়া আসিয়াছে। সে ঘাড় নাড়িয়া বলিল, না। অধর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কহিলেন, না তো মাকে গিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা। কার বাবার গাছে তোর বাপ কুড়ুল ঠেকাতে যায়? পাজি হতবাগা নচ্ছার। কাঙালি বলিল, সে যে আমাদের উঠানের গাছ বাবু মশাই, সে যে আমার মায়ের হাতে পোঁতা গাছ। হাতে পোঁতা গাছ? পাড়ে বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিত। পাড়ে আসিয়া গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করিল যাহা কেবল জমিদারের কর্মচারীরাই পারে। কাঙালি ধুলা ঝাড়িয়া উঠিয়া দাঁড়াইল, তারপরে ধীরে ধীরে বাহির হইয়া গেল। কেন সে যে মার খাইল, কি তাহার অপরাধ, ছেলেটা ভাবিয়াই পাইল না। গোমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না। পড়িলে এ চাকরি তাহার জুটিত না। কহিলেন, পরেশ দেখ তো হে, বেটার খাজনা বাকি পড়েছে কিনা। থাকে তো জালটাল কিছু একটা কেড়ে এনে যেন রেখে দেয়, বেটা পালাতে পারে। মুখুজ্জে বাড়িতে শ্রাদ্ধের দিন, মাঝে কেবল একটা দিন বাকি। সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়াই হইতেছে। বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন। কাঙালি আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল, কহিল, ঠাকুরমশাই, আমার মা মরে গেছে। তুই কে, কি চাস তুই? আমি কাঙালি, মা বলে গেছে তেনাকে আগুন দিতে। তা দিগে না। কাছারির ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল। একজন কহিল, ও বোধহয় একটা গাছ চাই। এই বলিয়া সে ঘটনাটা প্রকাশ করিয়া কহিল। মুখুজ্জে বিস্মিত ও বিরক্ত হইয়া কহিলেন, শোনো আবদার, আমারই কত কাঠের দরকার, কাল বাদে পরশু কাজ। যা যা, এখানে কিছু হবে না, এখানে কিছু হবে না। এই বলিয়া অন্যত্র প্রস্থান করিলেন। ভট্টাচার্য মহাশয় অদূরে বসিয়া ফর্দ করিতেছিলেন। তিনি বলিলেন, তোদের যেতে কে কবে আবার পোড়াই রে?
যা মুখে একটু নুড়ো জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেগে। মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্তভাবে এই পথে কোথায় যাইতেছিলেন। তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন, দেখছেন ভট্টাচার্য মশাই, সব বেটারাই এখন বামুন কায়েত হতে চায়, বলিয়া কাজের ঝোঁকে আর কোথায় চলিয়া গেলেন। কাঙালি আর প্রার্থনা করিল না। এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়াছিল। নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়া উপস্থিত হইল। নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হইল। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আঁটি জ্বালিয়া দিয়া তাহারই হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল। তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল। সবাই সকল কাজে ব্যস্ত। শুধু সেই পোড়া খড়ের আঁটি হইতে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল, তাহারই প্রতি পলকহীন চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্ব দৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল।